স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। হোটেল রেস্তোরাঁ সেবা, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট সেবা, কোমল পানীয় ও সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়, যার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। এতদিন মোবাইলের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর 20% হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে এখন 23% করা হয়েছে। এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের উপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়া সব ধরনের রেস্তোরাঁর উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাক্স, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে। চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ল পঞ্চগড়। শুক্রবার সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস। সাভারের নবীনগর এলাকা থেকে অজ্ঞান পার্টির 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে চেতনানাশক দ্রব্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন মানিকগঞ্জের ঘিওর থানার শাহাদত, ফারুক চৌধুরী মাসুম, আব্দুল রাজ্জাক, গাজীপুরের দেলোয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারুঘাটের কাউসার মিয়া। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করে আসছিল অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। ঠাকুরগাঁওয়ে আয়োজিত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির শুটিং ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রানী শঙ্কৈলের রাজবাড়িতে এর শুটিং আয়োজন করা হয়। এজন্য ঘটনাস্থলে প্রায় 2000 প্রবেশ পাসের ব্যবস্থা করে ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেক মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে মাঝপথে এসে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হট্টগোলের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। সম্প্রতি আলোচনায় আসা HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটি আগেও ছিল, সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মানলেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। তবে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে করোনার পর ভাইরাসের নাম শুনলেই কপালে ভাঁজ পড়ছে মানুষের। সম্প্রতি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতের গণমাধ্যমেও রোগী পাওয়ার খবর মিলেছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর তথ্য মতে বাংলাদেশে এই ভাইরাস নতুন কিছু না। 2017 সালে দেশে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সর্বশেষ 2023 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজনের শরীরে মিলেছে এই ভাইরাস। চিকিৎসক জানান, HMPV ভাইরাস নিয়ে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ কিছু নিয়ম মানলেই হবে। এই ভাইরাসগুলি দেখা যায় যে হাঁচি কাশির সাথে ছড়ালো
কেউ আক্রান্ত হওয়ার পর সেই নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, গলা খুসখুস করা, একটু কাশি হওয়া, জ্বর হওয়া, গা ব্যথা, দুর্বল লাগা, এই উপসর্গগুলি দেখা গেল। এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটা কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। সুতরাং এখানে হাইপ তোলার অথবা যে গেল রব তোলার কোনো অবকাশ নেই। এই ভাইরাসে আক্রান্তের পর অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বেশি করে পানি আর ফল, বিশেষ করে সাইট্রাস, কমলা, আপেল, তারপর লেবু, এগুলি, আর খুব সমস্যা হলে একটু প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। এই অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, স্টেরয়েডের কোনো দরকার নেই। আগামীতে এ ধরনের আরও ভাইরাস আসবে, তাই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 2025 সালের প্রথম 10 দিনে ইসরায়েলি হামলা অন্তত 490 জন ফিলিস্তিনি প্রাণ হারান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 22 জন নিহত হন। এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 46,000-এরও বেশি মানুষ প্রাণ গেল। এছাড়া জেনিন শরণার্থী শিবির থেকে 250-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধ পরবর্তী গাজা শাসনে টেকনোক্র্যাট কমিটি গঠনে আগ্রহী হামাস। সংগঠনটির সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক জানান, যুদ্ধ পরবর্তী গাজা শাসনের জন্য ফিলিস্তিনি দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে টেকনোক্র্যাট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে আগ্রহী তারা। স্থানীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, মিশর এই ধারণা প্রস্তাব করেছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি ও গাড়ি। এরই মধ্যে $50 বিলিয়ন সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানায় 6টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 3টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের 1,79,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রয়েছে 2টি ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 2টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সিলেট পর্বে এটি খুলনার প্রথম ম্যাচ। এর আগে ঢাকা পর্বে খেলা 2 ম্যাচে জিতে 4 পয়েন্ট তাদের ঝুলিতে। পয়েন্ট তালিকায় রয়েছে 3 নম্বরে। মূলত দেশীয় ক্রিকেটারদের নিয়ে চলমান আসরে দল সাজিয়েছে তারা। অন্যদিকে পয়েন্ট টেবিলের 5-এ থাকা দুর্বার রাজশাহীর 4 ম্যাচে জয় মাত্র 1টিতে। শেষ 2 ম্যাচে টানা হার তাদের। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তলানির 2 দল, ঢাকা ক্যাপিটাল ও সিলেট স্ট্রাইকার্স। একটি দুটি নয়, এবছর নারী ফুটবলে 3টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরুটা হবে ফেব্রুয়ারিতে দেশের 8টি জেলায় ট্যালেন্ট হান্ট দিয়ে। আর বছরের শেষ দিকে হবে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এজন্য অর্থের কোনো সমস্যা দেখছেন না ফেডারেশনের কর্মকর্তারা। দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর 3 মাস পেরিয়ে গেছে অনির্দিষ্টকালে ছুটিতে বাংলাদেশের নারী ফুটবলাররা। শীতকালীন লম্বা ছুটি উপভোগ করছেন ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তাররা। হাতে আপাতত কোনো কার্যক্রম নেই। ছুটি কতদিন চলবে এখনো বলা কঠিন। এবার ফুটবলারদের আর বেকার রাখতে চান না বাফুফে কর্তারা। আন্তর্জাতিক উইন্ডোর আগে ঘরোয়া লিগ কিংবা টুর্নামেন্ট আয়োজনের দিকেই বেশি মনোযোগ তাদের। নারীদের ফুটবল নিয়ে আমাদের এর মধ্যে পরিকল্পনা আছে 3টি সেপারেট ইভেন্ট করার জন্য। ইন্টার ডিভিশন অ্যাক্টে ন্যাশনাল একটি ওমেন্স লিগ করব আমরা, যেখানে 8টি বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে 4টি করে দল থাকবে, অর্থাৎ 32 টিমস। এবং 32 টিমস যদি আপনি মিনিমাম 20টি প্লেয়ার যদি হয়, 600+ মেয়ে খেলবে 6 মাস ধরে। আমাদের ইচ্ছা আছে ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু করা। ঢাকায় যেটা হয় আমাদের 8টা-10টা ক্লাবকে নিয়ে এক রাউন্ড সবার সাথে খেলে সিঙ্গেল রাউন্ড করে আমরা 1 মাস থেকে 40 দিনের একটা লিগ করি আমরা। সো ওইটার প্ল্যানও আমাদের আছে। এবং তৃতীয়ত বছরের এন্ডের দিকে আমাদের প্ল্যান হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে করা। আমাদের মেয়েরা আমাদেরকে যেভাবে রেজাল্ট দিয়ে এসছে রিপিটেডলি, দে সার্টেনলি ডিজার্ভ একটি
আন্তর্জাতিক মানের কোয়ালিটি লিগ বাংলাদেশে। পরিকল্পনা তো আগে সভাপতিও করেছিলেন, কিন্তু বাস্তবে তা কতটা রূপ পেল তা নিয়ে বিচার বিশ্লেষণ এখনো চলছে। নানা ইস্যুতে আর্থিক সমস্যার কথা উঠে এলেও নতুন নির্বাহী কমিটির কাছে এটা কোনো বড় ইস্যু নয় বলে মনে করেন বাফুফের এই সহসভাপতি। আমরা এখন স্পন্সরদের সাথে কথা বলবো, এটাকে ভালো মতো স্পন্সরশিপ এনে কিভাবে এটাকে তাড়াতাড়ি রোল আউট করার জন্য। আমি এখন যেখানে আছি একটা দায়িত্বশীল জায়গায় আছি। সো আমি যদি কোনো কিছু বলি যে আমরা করব, তাহলে কিন্তু এটা করবো ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ায় টানা 2 বারে চ্যাম্পিয়ন সাবিনাদের ঘরোয়া লিগটা একেবারে দুর্বল বলাই যায়। 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয় খেলা, তাতে খেলোয়াড়রা মাত্র 7-8টি ম্যাচ খেলার সুযোগ পান। ফিফার নির্দেশনায় লিগ হলে বাফুফে সামান্য কিছু আর্থিক অনুদান পাবে, তাতে অন্তত ক্লাবগুলোকে সহযোগিতা করা সম্ভব। প্রতি বছর আমরা লিগ করি, কিন্তু আমাদের লিগটা ওই লেভেল থেকে স্ট্রং না। লং টার্মে লিগটা করার জন্য 6 মাসের একটা পিরিয়ডে আমরা লিগটাকে নিয়ে যাওয়ার জন্য এবং 90 থেকে 90+ ম্যাচ করার জন্য। তো এই লম্বা সময়ে যদি লিগে আসতে হয় তাদের অনেক এক্সপেন্সেস আছে, সেটা তারা কতখানি এফোর্ড করতে পারবে। তারা ফেডারেশনের কাছে সাপোর্ট চেয়েছে, সেটা যদি সরাসরি সাপোর্ট করি আমরা সেটাও করতে পারবো, আমরা যদি স্পন্সরশিপ দিয়ে ডেডিকেটেড স্পন্সরশিপ তাদেরকে দেই সেটাও করতে পারবো। নারী ফুটবলে নতুন চ্যালেঞ্জে কথার সাথে কাজের কতটা প্রতিফলন ঘটাতে পারবেন বাফুফে কর্তারা, সেটি সময় বলে দেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। কালের কণ্ঠ শিরোনাম করেছে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, আসছে নির্বাচন, দ্রুত নির্বাচনের পথ নকশা স্পষ্ট হতে পারে, জনপরিসরে প্রধান আলোচ্য নির্বাচন, স্বজনদের কোটি টাকা সহায়তা বসুন্ধরার। আজকের পত্রিকার শিরোনাম, বনানীর 20 বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া, রাজুকের প্লট তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থগিত করা হয়েছিল, প্লট হস্তান্তর, বন্ধক, নামজারির ইত্যাদির দ্বার খুলল। সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা, অস্থায়ী ইজলাসে দুর্বৃত্তের আগুন, সাক্ষ্য গ্রহণ হয়নি, বিডিআর বিদ্রোহের মামলা। প্রথম আলো শিরোনাম করেছে, শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল, নতুন অধ্যাদেশ জারি, শুল্ক করের হার পরিবর্তন সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে, ফলে এসব পণ্যের শুল্ক কর বাড়ল। ট্রাক সেল বন্ধ, 43 লাখ পরিবারের কার্ড বাতিল, টিসিবির কর্মসূচি। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে, ব্রিফিংয়ে মাহফুজ আলম। আমার দেশ শিরোনাম করেছে, ভারতের আবদারে রামগড়ে স্থলবন্দর, বাংলাদেশের 1000 কোটি টাকা গচ্ছা, নিরাপত্তার জন্য হুমকি, অলস বসে আছেন কর্মকর্তা কর্মচারীরা, ট্রানজিট রুট হিসেবে ব্যবহারে ভারতীয় পরিকল্পনা। আলিয়া মাদ্রাসায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার, রহস্যময় আগুনে পুড়ে ছাই সেই অভিশপ্ত আদালত কক্ষ, 3 সীমান্তে বিএসএফকে প্রতিরোধ। সমকালের শিরোনাম, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর, নতুন অধ্যাদেশ জারি, পরীক্ষা খনন, জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, আসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা। জানালাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।